আসসালামু আলাইকুম সুদর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আইন অধিকারের এই স্পেশাল এপিসোড থেকে। সুদর্শক, আপনারা জানেন যে আইন অধিকার দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবং এই অনুষ্ঠানে আমরা রেগুলার আপনাদের সামনে আসি এবং আপনাদের কল নেই এবং আপনাদের বিভিন্ন যে সমস্যা আছে সেগুলো সংক্রান্ত ব্যাপারে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। পরবর্তীতে আমরা একটু ডিসিশন নিলাম যে আমরা এটার একটু ব্যতিক্রম করা এবং আমাদের দর্শকদের আরও কাছে যাওয়ার জন্যে এই অনুষ্ঠান থেকে আমরা মাসে কিংবা 2 মাস 3 মাস পর পর আমরা যারা হোস্ট হিসাবে এবং গেস্ট হিসাবে অ্যাঙ্কর হিসাবে এই আইন অধিকারে দীর্ঘদিন ধরে আছি তারা সবাই মিলে একত্রে একটি অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হৃদয়ের বাংলাদেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা ভালোবাসি এবং যে বাংলাদেশের জন্য এই সুদূর বিলেতে বসেও মন কাঁদে। বাংলাদেশের সুখে আমরা হাসি, বাংলাদেশের দুঃখে আমরা কাঁদি এবং সেই সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করার জন্যই আমাদের এই কয়েকজন বিজ্ঞ এবং খুবই নলেজিয়াস এবং ফেমাস হাই প্রোফাইলের ব্যারিস্টার সলিসিটর অ্যাডভোকেট আমার সঙ্গে আজকে আছেন। তো সেই তাদেরকে নিয়ে আমি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে এবং এই সঙ্গে আপনাদের যে কল থাকবে সেটা নিয়েও আমরা আলাপ আলোচনা করব। প্রথমে একটি কল নেব, কিন্তু এর পরে আমাকে একটু পজ দিতে হবে। আমাদের প্রডিউসার আমাদের সঙ্গে আছে, সিনিয়র প্রডিউসার মশিউর রহমান, ধন্যবাদ। ঠিক আছে, দেখা যায় একটা কল নিয়ে শুরু করি, যেহেতু কলই আমাদের পাথেও এই অনুষ্ঠান। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমার ওয়াইফ ওই 18 দেখাইতে পারছিলাম না, একটা 10 ইয়ার্স হয়ে গেছিলাম যে আমার ওয়াইফ ওর ভিসা এক্সটেনশন হয়। জি। আমার দুইটা বাচ্চা আছে ব্রিটিশ, বাট সেকেন্ড এক্সটেনশন করা মানে থার্ড এক্সটেনশন করতাম ডিসেম্বর। জি। তখন আমি চলে যাওয়ার আগে আমি নিজে করেছিলাম মিস্টিকলি আমি কথা বললাম এফএলআর কইলেছি আইএলআর। আপনি কি ফর্মের কথা জানতে চাচ্ছেন? না, আমি প্রথমে নিজে অ্যাপ্লাই করে ফেলছিলাম। জি 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 জি। কথা বললাম এফএলআরএম ফাদার একটু রিমেইন মিস্টেকলি করে ফেলছি আইএলআরএম ইন্ডিপেন্ডেন্ট একটু রিমেইন। ওকে ওকে, শিওর। এরপর আমি যখন বুঝতে পারলাম যে আমার ফিস নিচে 2800 সামথিং, তখন আমি বুঝলাম যে আমার একটু মিস্টেক হয়েছে। জি। পরে আমি সাথে আমি চলে যাওয়ার সাথে গেছি গিয়ে আমি ওই আইএলআরএম এফএলআরএম ওইটা উনি ফিল আপ করতে ওইটা অ্যাপ্লাই করে ফেলছে আর ওইটা ক্যান্সেল করে ফেলছে আগেরটা। জি জি। এখন আমার কত হইল ওই যে ফিসগুলো নিতে আমার 2885 পাউন্ড, এগুলো পাইতে আমার কতদিন লাগবে? আর বর্তমানে যে আমার অ্যাপ্লাই করতে রিজাল্ট হবে, এইটা রিজাল্টটা যাতে কতদিন লাগবে? ধন্যবাদ। আমি মনে হয় শর্টে আনসারটা দিয়ে দিই। প্রথম হচ্ছে যে সেকেন্ড অ্যাপ্লিকেশন যেহেতু ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন আন্ডার এফএলআর এপি, তো এখন আসলে অ্যাপ্লিকেশন করার সময় আসলে অ্যাপ্লিকেশনের আনসারগুলো নিয়ে যায় বিভিন্ন দিকে। আগের মতো ওইভাবে আগে নাই যে এফএলআর এপি পেপার অ্যাপ্লিকেশনের মতো, তো আনসারের উপর নির্ভর করতে। যাই হোক, আপনার হয়তো রং আনসার দেওয়াতে আইএলআর অ্যাপ্লিকেশনে চলে গিয়েছিল এবং এটা সাবমিটও হয়ে গেছিল এবং পরে জানতে পেরে আপনি আবার এফএলআর এপি যে অ্যাপ্লিকেশন সেটা করেছেন, এফএলআর এম যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা। তো এফএলআর এম করলেও আপনার 10 ইয়ার্স টু সেটেলমেন্ট ওরা কনসিডারেশন নেবে। আগের যে ফিস এটা ফেরত দিয়ে দেবে, যেটা আগেরটা ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন পরে এসেছে। এটা আপনাকে হয়তো 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। যেটা করতে হবে, আপনারা কন্টিনিউয়াসলি হোম অফিসকে চিঠি লিখতে থাকবেন এবং একটা সময় ওরা রেসপন্স করবে এবং আপনার এই মানিটা আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি পে করেছেন সেই অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি একটু কি অ্যাড করবো এখানে, হ্যাঁ একটু ডিল করেছে আমি একটা কেস। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হবে এফএলআর এম এর যে অ্যাপ্লিকেশন ফি সেটা ওরা কেটে রাখবে যদি পারমিশন দেওয়া হয় ফর ফার্দার পেমেন্ট, এবং বলা হবে তুমি এনএইচএস ফিটা পে করো।
মানে ন্যাশনাল হেলথ না সার্টিফিকেট FLRM যখন করেছে তখন তো সে এগুলো দিয়েই করেছে না ভ্যারিয়েশন উনি অ্যাপ্লিকেশন বলেছেন যে 2000 না আগে তো আইলার অ্যাপ্লিকেশন করেছে ওটাই। তখন তার আইলার ফিরিয়ে এনেছে জি, জি, হ্যাঁ। নতুন অ্যাপ্লিকেশন করতে গেলে সমস্ত কিছু না দিলে তো সে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না হ্যাঁ। এগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে জি, জি, হ্যাঁ। এখন ওইটা কিভাবে ফেরত হবে এটা স্ট্রেট ফরওয়ার্ড ধন্যবাদ। লেখালেখি করতে হবে জি, হ্যাঁ। এটা ভ্যারিয়েশন অ্যাপ্লিকেশন আর আগেরটা জি। ওরা বলবে যে এটা ইনভ্যালিড হয়ে যাবে জি, এটা হ্যাঁ। গেল। শুধু দর্শক আমাদের মূল অনুষ্ঠানে আজকে যাচ্ছি আমরা সম্প্রতি বাংলাদেশের উপরে কিছু নিউজ আমরা দেখেছি আমরা ফুটেজ আমরা দেখেছি এবং অত্যন্ত মর্মান্তিক যে একজন লয়ার তার নাম হচ্ছে সাইফুল ইসলাম ওনার চট্টগ্রাম যে বার আছেন উনি সেখানকার সদস্য এবং উনি হাইকোর্ট ডিভিশনের উনি মেম্বার এবং উনি সরকারি উকিল যেটাকে পাবলিক প্রসিকিউটর বলা থাকে সেটা ছিলেন এবং আমরা জানি যে ইসকনের একজন নেতা তাকে দেশদ্রোহিতার যে মামলা হয়েছিল সেটার বেসিসে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে কোর্টে হাজিরা দেওয়া হয় এবং পরবর্তীতে তার জামিন নিয়ে শুনানির একটা পর্যায়ে যে সেখানে বিভিন্ন রকম বাকবিতণ্ড হয় এবং পরবর্তীতে সেখানে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হয় এবং পরবর্তীতে সে যখন বাসায় যাচ্ছিল বাসায় যাওয়ার সময় তাকে মূলত বেশ কিছু দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে এবং সেটার ফুটেজও আমরা দেখেছি তো আমরা আজকের এই আইন অধিকার অনুষ্ঠান থেকে আমাদের যে আইনজীবী লয়ার এবং তিনি একজন পিতা তিনি একজন স্বামী এবং ওনার মধ্যে একটা বাচ্চা আছে এবং এই মুহূর্তে আমি যত জেনেছি যে ওনার ওয়াইফ এই মুহূর্তে প্রেগনেন্ট আছে তো আমরা এই অনুষ্ঠান থেকে আমরা শ্রদ্ধা জানাই এবং এই যে মার্ডার যে ফুটেজ আমরা দেখেছি এই সিভিল জগতে এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না আমরা তার প্রতি রেসপেক্ট জানাচ্ছি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যেসব দুষ্কৃতিকারী আছে যারা মার্ডারের সঙ্গে জড়িত আছে তাদেরকে অবশ্যই অপরাধ বিচারের আওতায় আনা হোক তো এখন আমি প্রথমে পরিচয় পর্বে চলে যাচ্ছি এরপরে আমি সরাসরি কোশ্চেনে যাব আমাদের গেস্টদের সঙ্গে ডিসকাশন করব বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে এবং এর ভিতরে আমরা যেসব কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা নেব আমার সর্ববামে আছে আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় এবং ভেরি নলেজিয়াস এবং ভেরি হাই প্রোফাইল এবং আমি ওনাকে সবসময় রেসপেক্ট করে বট গাছ বলে থাকি যেহেতু উনি আমাদের একটা ছায়ার মতো কাজ করে থাকেন আমরা ওনার ছায়ার তলে আমরা মূলত থাকি সেই আমাদের ব্যারিস্টার সলিসিটর এবং অ্যাডভোকেট আবু রেজা তুহিন ভাই আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান থেকে অনেক ধন্যবাদ কামরুল এই অনুষ্ঠানে আমাকে বলার জন্য খুব ভালো লাগছে আবার অনেকদিন পরে আমরা চারজন একত্রিত হলাম বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবো দর্শকদের সাথে সরাসরি সম্পৃক্ত হবে ভালো লাগছে ধন্যবাদ আবারও আপনার কাছে আসবো প্রশ্ন নিয়ে এবং আমরা ডিসকাশন করবো খোলামেলা ডিসকাশন এই পথে আমরা চলে যাচ্ছি বেস্ট হিউম্যান রাইটস বলে খ্যাত এবং আমরা জানি যে আইন অধিকারের সব থেকে বোধহয় প্রিয় এবং জনপ্রিয় মুখ যেখানেই তার সঙ্গে যায় আরে মহিত ভাই তখন আমাদেরও কিন্তু প্রাউড ফিল করি এবং আমাদের আনন্দে বুকটা ভরে ওঠে যে আমাদের ছোট ভাই সে কত পপুলার সেই বিজ্ঞ ব্যারিস্টার এবং সাইলেক্স লয়ার এবং বাংলাদেশেরও অ্যাডভোকেট ব্যারিস্টার মুহিত খান আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা হিসাবে কিছু বললে আপনি বলতে পারেন ধন্যবাদ এত চমৎকার করে আপনি আমাকে উপস্থাপন করেছেন প্রথমেই বট গাছের ছায়া প্রথম বট গাছ তার মাঝখানে দ্বিতীয় বট গাছ তার ছায়াতে আমি যে শীতল অনুভব করছি আমি এবং তার পাশে আমার ডান দিকে যে বসে রয়েছেন আরেকজন উদীয়মান বটবৃক্ষ আমাদের ছোট ভাই বাট অত্যন্ত জ্ঞানী দক্ষ একজন আইনজীবী এদের মাঝখানে বসে থেকে আমি যে উপস্থিত থাকতে পেরেছি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান আবারও আপনার সঙ্গে আসবো এবং আমরা কল নেব কলার আপনারা কল করবেন এরপরে আমরা চলে যাচ্ছি যে বলেছে আমাদের একজন উদীয়মান আমাদের যে কমিউনিটিতে অত্যন্ত একজন প্রিয় এবং অত্যন্ত নলেজিয়াস এবং হাই প্রোফাইলের আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনার শুভেচ্ছা বক্তব্য ধন্যবাদ ব্যারিস্টার সলিসিটর MQ হাসান ভাই আমরা কামরুল ভাই যাকে বলে থাকি রেজা ভাই যে কথাটা বলেছেন যে আমরা অনেকদিন পরে এই প্রোগ্রামটাতে আসি একটা মাত্র কারণ হচ্ছে যে আমাদের কমিউনিটির সাথে আমাদের বাংলাদেশ ম্যাটার নিয়ে আমরা যে ফিল করছি তারা যেভাবে ফিল করছে আমরাও সেমভাবে ফিল করছি এই ফিলিংসটা আমরা শেয়ার করার জন্য
তো আবারও ধন্যবাদ। আমরা অবশ্যই আলোচনা করব। তো আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে আনন্দিত ফিল করছি। ধন্যবাদ অ্যাডভোকেট মিরাজুল ইসলাম। এখন আমি প্রথম প্রশ্নে চলে যাব, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আমাদের শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তার এই অত্যন্ত অল্প বয়সেই উনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এবং ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। যদিও আমরা জানি যে জন্ম মৃত্যু এগুলো সম্পূর্ণই আল্লাহর হাতে, তবে ওনার যে মৃত্যু এটা আসলে আমাদের কারোরই কাম্য নয়। এবং সেখানে আরেকটি নাম এসেছে ইসকন, সেই সংক্রান্ত ব্যাপারে একটা কল আছে, আমরা একটা কল নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একসাথে দেখি আপনাদের নিয়মিত অনুষ্ঠান, আমি প্রত্যেক সপ্তাহে দেখি। এটা আমার খুবই প্রিয় একটা অনুষ্ঠান, আর সবাই একসাথে দেখে ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। জি, আপনার প্রশ্ন। আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছিল। জি, আমার একটা অ্যাপ্লিকেশন, আইএলআর অ্যাপ্লিকেশন করছিলাম মার্চের দিকে। অ্যাপ্লিকেশনটা আমার কোনো রেজাল্ট এখনো আসে না। এই মুহূর্তে আমার আম্মা দেশও বাংলাদেশও উনি বেমার, আমি ক্যান্সার রোগী লাস্ট স্টেজে আছে। দেখার জন্য আমি আমার জিওর মাধ্যমে করছিলাম, আমার লোকের এমপির মাধ্যমে আমি টেস্ট করছিলাম। ওনারে জানাইছে যে তারা ওরা 6 মাসের মধ্যে একটা জিরো করবে, আগে তাদের গাইডলাইন আছে। আর এখন অলরেডি 8 মাস পাস হয়ে গেছে। ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি। এখন আপনাদের প্রশ্ন উত্তর দেবেন আমাদের ব্যারিস্টার সলিসিটার আবু রেজা তুহিন ভাই। তুহিন ভাই, ওনার আইলার অ্যাপ্লিকেশন করেছেন এবং 8 মাস যাবৎ এটা পেন্ডিং আছে। ওনার আম্মা অসুস্থ আছেন বাংলাদেশে, উনি বাংলাদেশে যেতে চান, কিন্তু যেহেতু ওনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ওনার জন্য এটা একটা সমস্যায় দাঁড়িয়েছেন। কারণ আমরা জানি যে এই মুহূর্তে উনি ট্রাভেল করলে পরে ওনার অ্যাপ্লিকেশনটা উইথড্রন হয়ে যাবে। তো এই সংক্রান্ত ব্যাপারে আপনার অ্যাডভাইস। আমি যেটা আমরা দেখতে পাচ্ছি যে আনফর্চুনেটলি হোম অফিস যে টাইম ফ্রেম দেয়, সেই টাইম ফ্রেমের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারে না। অনেক ক্ষেত্রে এমনকি আমরা দেখেছি জুডিশিয়াল রিভিউ করলেও কেস আমরা কনসার্ন নিয়ে উইথড্র করে নিয়ে আসার পরেও তারা সেই টাইম ফ্রেমের মধ্যে স্টিক থাকে না। তো এটা সম্পূর্ণ ঘটনা ঘটছে যে হোম অফিস এখন একটা কমপ্লিট মেস, তাদের প্রচণ্ড ভুল হয়ে ভ্রান্তির মধ্যে তারা আসছে। যেমন আজকে সকালে আমার এক ক্লায়েন্টকে আমি ইন্টারভিউতে পাঠালাম 30শে নভেম্বর, সেখানে যাওয়ার পর তাকে বললো না এটা তো তোমার 31 অক্টোবর, তুমি তো মিস করেছো। সে তো ওখানে গিয়ে কান্নাকাটি সকালেই ভোরে ফোন করে, এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিতেই রাজি না। যে চিঠি তারা ইস্যু করেছে, চিঠিতে 30 নম্বর না, আজকে আমাদের এখানে কেউ নাই, তুমি কন্ট্যাক্ট করাই, তাদের যে একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত, এটা কি আছে কি? আমি বলবো দীর্ঘদিন দেশে আইনে প্র্যাকটিস করে বলবো যে গভর্নমেন্টের যতগুলো ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সবচাইতে অকর্মণ্য এবং সবচেয়ে অদক্ষ ডিপার্টমেন্ট, যে দ্বারা লক্ষ লক্ষ লোক এমপ্লয় করে, হচ্ছে হোম অফিস। এবং এখন নানা ধরনের সিস্টেম তারা করে মানুষের অনেক, এবং এক একটা অ্যাপ্লিকেশান, এই ধরনের অ্যাপ্লিকেশানে 6 মাস লাগাতে কোনো কারণ নাই। আমরা তো মনে করি না বেসিক চেক করে, যেখানে যদি তার আগে 10 ইয়ার্স বা 5 ইয়ার্স ক্লিয়ার হিস্ট্রি থাকে, তবে তার খালি একটাই চেক করতে হবে, ক্রিমিনালিটি চেক, যে তার কোনো অপরাধ আছে কিনা। এছাড়া তো আর তো কোনো কিছু তো চেক করার নাই। তো এই সময়টা আমি খুব হাস্যকর ব্যাপার, আমি তাকে বলবো যে তার যখন যেটা উচিত হবে তার একটা প্রি অ্যাকশন প্রোটোকল ইস্যু করা। প্রি অ্যাকশন প্রোটোকল করে তাকে বলা উচিত যে আমি হাইকোর্টে যাচ্ছি, এই যে তুমি যে আনরিজনেবল টাইম দিচ্ছ এবং তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি যে একটা আমাকে বলেছিলে ওদিন 2 মান্থ বা 3 মান্থ বা কতদিন মধ্যে আমি দিব, সেটা তুমি কিন্তু রক্ষা করোনি। এবং এটা যেটা একটা ব্রিচ করেছে, কারণ সেক্রেটারি অফ স্টেট যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়, এটা কিন্তু অলমোস্ট একটা লয়ের একটা ফোর্স কিন্তু এসে যাচ্ছে। সেটা আমি মনে করি আপনি আশা করি আপনি অ্যাডভাইসটা পেয়েছেন, আপনি সেভাবে আপনি করতে পারেন। আপনাকে ধন্যবাদ কল করার জন্য। তো যদি কলা থেকে কল নেব, তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। সেটা আমার মনে হয় যে আমাদের যে হাই প্রোফাইল আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামতে আমরা কল আছে। আচ্ছা, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি অনেক নয়েজ শুনতে পাচ্ছি। আপনারা কলার যারা কল করবেন অবশ্যই আপনাদের টিভির ভলিউমটা মিউট করে দেবেন। টিভি থেকে আপনারা অন্য রুমে যাবেন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো। কলার, যদি ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্নটা করুন প্লিজ। ভাই, আমার নাম সুলুক আহমেদ। আমি
গুলশান থেকে ফোন করছি। ওকে, ধন্যবাদ সুবোধ ভাই। আমার একটা প্রশ্ন জানা ছিল। জি আমার মামি আসছিলেন ইউকেতে ভিজিটে 2006-এ। জি আসার পরে হিউম্যান রাইটস কেস মারার পরে উনি 2009-এ লিগ্যালিটি পাইছেন। জি এখন 2009-এ পাওয়ার পরে এখন চলে 2024, 9 ইয়ার্স হয়ে গেছে। ওনার ইজ হি এলিজিবল ফর দ্য সিটিজেনশিপ? উনি কি ভিসা পেয়েছিলেন? উনি 10 ইয়ার্স রুট টু সেটেল, হিউম্যান রাইটসের গ্রাউন্ডে ভিসা পাইছেন 2009-এ। এটা কি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে পেয়েছিলেন? আমার তো পাইছেন। উনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে উনি এক্সটেনশন নিয়েছিলেন। 10 ইয়ার্স রুটে না, উনি হিউম্যান রাইটসের আন্ডারে পাইছেন, 2009-এ সেটেলমেন্ট পাইছেন। ও আচ্ছা, সেটেলমেন্ট পেয়ে গেছেন, ধন্যবাদ। 2009-এ পাইছে, এখন 9 বছর হয়ে গেছে। জি সেটেলমেন্ট পাইছে উনি, এখন কি উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? ধন্যবাদ করেন। আমি যেটা বুঝতে পেরেছি, আমি ব্যারিস্টার মুহিত খানের কাছে চলে যাব, যে উনি 2000 ব্রেক থেকে এসে, শুধু দর্শক অথবা আপনি থাকতে পারেন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নটা উত্তর দিয়ে দিতে পারে। আমাদেরকে একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। কমার্শিয়াল ব্রেকের পরে আবারও দেখা হবে। আইনি অধিকারের সঙ্গেই থাকুন। সেই দর্শক, আমি বলেছি আমার সঙ্গে কিছু দিকপাল, কিছু হাই প্রোফাইলের ব্যারিস্টার, সলিসিটর, অ্যাডভোকেট আছেন এবং ওনারাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। এবং আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা জানি যে একটা কলার ছিলেন, উনি ওনার যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দেবেন আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান। থ্যাংক ইউ ভাই। আমি বেস্ট করে হুঁশিয়ার। আমি আসলেই আমি কেঁপে উঠেছি। ধন্যবাদ ভাই। তো সরাসরি উত্তর চলে যাচ্ছে ভাই। ধন্যবাদ চমৎকার বলার জন্য। ওনার প্রশ্নের মাঝখানে কয়েকটা গ্যাপ রয়েছে। প্রথমত উনি বলেছিলেন যে ভিজিট ভিসা এসে অ্যাপ্লাই করেছিলেন ওনার আত্মীয়া। এখন অ্যাপ্লিকেশন করলে সাথে সাথে কিন্তু আমরা জানি ভিজিট ভিসা থেকে যদি লিভ রিমেন থাকার যে পারমিশনটা খুব রেয়ার পারমিশন দেওয়া হয় আন্ডার হিউম্যান রাইটস গ্রাউন্ডে। সম্ভবত ওনাকে সেটেলমেন্টের পারমিশন দেওয়া হয়নি, সম্ভবত ওনাকে 2 ইয়ার্স and 6 মান্থের পারমিশন দেওয়া হয়েছে। তো এরকম করে করে ওনার 9 বছর শেষ হয়েছে, অতিক্রম হয়েছে। তো 9 বছরের মাথায় গিয়ে এখন প্রশ্ন হচ্ছে উনি কি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন কিনা। আমার সরাসরি উত্তর হচ্ছে উনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। ওনাকে টোটাল 10 ইয়ার্স কমপ্লিট করতে হবে। 10 ইয়ার্স কমপ্লিট করার পর যে রিকোয়ারমেন্টসগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপর লাইফ ইন দ্য ইউকে টেস্ট, এগুলি বিয়ন্ড টেস্ট এবং অন্যান্য রিকোয়ারমেন্টসগুলো স্যাটিসফাই করার পরে ওনাকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এখন সরাসরি উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য এলিজিবল না। ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান। জি ভাই। আমাদের উনি কিন্তু টাইমের ভিতরে একটু গড়বড় করছে। একবার বলছেন 2009, আবার বলছেন 9 বছর হয়ে গেছে। উনি যদি 2009-এ যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে যেটা হবে যে এই যে নতুন যে রুল 2012 9 জুলাই যে রুল, সে রুল উনি কিন্তু পড়বেন না। সেক্ষেত্রে 2009-এ উনি অ্যাপ্লাই করে এলডারলি রিলেটিভ হিসেবে সরাসরি আইলার পেতে পারতেন। তো উনি যদি সেই পুরনো যেটা প্যারাগ্রাফ 317-এ যদি পেয়ে থাকেন, 2009-এ ওনার আইলার উনি পেতে পারতেন, হয়তো পেয়েছেনও। এবং আমি যেহেতু সালটা নিয়ে আমরা একটু গড়বড় আসছে, যদি উনি সত্যিকার 2009 প্যারাগ্রাফ 317 পেয়ে থাকেন তাহলে উনি হয়তো আইলারই পেয়েছেন, এটাই ছিল তখনকার নিয়ম সরাসরি। এই আইলার থেকে যদি আইলার পেয়ে থাকে তাহলে উনি আবার এখন কেন আইলার জন্য অ্যাপ্লাই করবেন? উনি এখন না, উনি এখন সিটিজেনশিপ। এখন যদি সেটা যদি তাহলে সরাসরি উনি করতে পারবেন। তাহলে সেই হিসাবে ওনার 5 বছর পরেই, মানে আগে এলিজিবল ছিলেন না, আগে কিন্তু 10 ইয়ার। আমি কেন কথা বলেছি এখানটায়, প্রশ্নের ভেতরে গ্যাপ রয়েছে। যদি কেউ বাংলাদেশ থেকে ভিজিট ভিসা আসে, আসার পর কিভাবে আসার সাথে সাথে উনি অ্যাপ্লাই করলেন, না উনি কিভাবে আইলার পাবেন? উনি যদি পুরনো লতে অ্যাপ্লাই করে থাকেন 317-এ, জি হ্যাঁ, যেখানে এলডারলি রিলেটিভের জন্য আলাদা প্রভিশন ছিল। জি জি হ্যাঁ। এবং তাই সেখানে সে কথা বলেননি, উনি বলেছেন উনি রিলেটিভ, উনি এলডারলি রিলেটিভের কথা বলেননি উনি। এটা হতে পারে যে প্র্যাকটিক্যালি পসিবল। জি জি। তো আমরা শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই কোশ্চেনটা যেটা ছিল আমরা একটু বলে নিই ডিসক্লেমার, যে আমরা কিন্তু জাস্ট আপনাদের কাছ থেকে এই ফোনে শুনে তারপরে কিন্তু আমরা একটা বেসিক একটা অ্যাডভাইস দিয়ে থাকি। এই আপনারা যে কোনো কিছু করার আগে আপনারা 1-to-1 যে কোনো লয়ারের কাছে যেয়ে আপনারা কিন্তু অ্যাডভাইস নেবেন। কারণ হচ্ছে যে আমরা কিন্তু কোনো ডকুমেন্ট দেখছি না, তারপরে আপনার ফ্যাক্টসও আসলে অনেক কিছু আপনারা সেইভাবে আমাদেরকে বলতে পারেন না, যেটা আসলে বোঝা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা বেসিক আনসার দিচ্ছি, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই 1-to-1 বুঝে আপনাকে আনসার দেবে। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আগে ফোন করছিলাম, ওইটা আসলে ক্লিয়ারলি বুঝেন নাই। জি আবার বলুন। জি জি বলুন।
জি আমার উনি 2009 এ মানে সেটেলমেন্ট পেয়ে গেছে। জি 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 ওকে তাহলে সরাসরি এলিজিবল স্টিল উনি সিটিজেনশিপটা হ্যাঁ এলিজিবল উনি সরাসরি তাহলে উনি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ এখন আমরা ক্লিয়ার হয়েছি এবং আমার যে বিজ্ঞ যে প্যানেল আছেন ওরা বলছেন যে উনি এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। এবং আপনি জানেন যে ব্যারিস্টার মুহিত খান কিন্তু রাইটলি বলেছেন নলেজ অফ ইংলিশ যেটা আছে এটা কিন্তু একটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেলে B1 এবং লাইফ ইন দ্য এজ। এটা তো আপনি বলেছেন এই যে একটা ফ্যাক্টর বয়স যদি 65 এর উপরে হয় তাহলে কিন্তু আর এক্ষেত্রে এক্সামশনের ব্যাপার আমাদের প্যানেল বলতে চাচ্ছেন যে 65 এর উপরে যদি বয়স হয়ে থাকে আর যদি 17 এর নিচে হয়ে থাকে তাদের জন্য এবং যারা মেন্টালি ইনক্যাপাবল থাকে এই তিনটে এক্সেপশন বোধহয় আছে যে তাদের আসলে এই নলেজ অফ ইংলিশ দেখানোর প্রয়োজন নাই। উনি মনে যেটা মেইনলি জানতে চাচ্ছে যেটা একটা হিউজ টাইম গ্যাপ, হ্যাঁ ওনার মনে করছেন যে এটা কোনো বার আছে এই জিনিসটা উনি আপনার টাইম বার কিন্তু কোনো সমস্যা না। অনেকেই কিন্তু এই স্টিকার নিয়ে এন্ডোর্সমেন্ট নিয়ে এই নো টাইম লিমিট নিয়ে কিন্তু আছে, কিন্তু যখন ই ভিসা যখন আসছে তখন সমস্যা হয়ে যাচ্ছে যে তখন কিন্তু তাদের বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড কিন্তু লাগছে, তাহলে তারা অ্যাকাউন্ট খুলতে পারছে না। দর্শক এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। এখন আমরা যেটা বলছিলাম যে সাইফুল ইসলাম অ্যাডভোকেট, তার যে মৃত্যু যেটা কাম্য নয়, একজন বাবা, একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, একজন স্বামী এবং একজন আমাদের কলিগ, তার যে মৃত্যু যেটা আমরা ফুটেজ দেখেছি এটা আমাদের লোম শিউরে উঠেছে এবং আমি আসলে ঘুমোতে পারি নাই যে মৃত্যু। তো এই যে বাংলাদেশে যে আমরা জানি 15 বছরের যে ভোট ছাড়া কিংবা ভোটের অধিকার হরণ থেকে শুরু করে আপনার যে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন করাপশন থেকে শুরু করে এক দলীয় যে ফ্যাসিজম যে হয়েছিল সেইটার কিন্তু আমরা মানে আন্দোলনের মাধ্যমে সেটা কিন্তু নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এসেছে। তো এই যে ইসকন দেখা যাচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলামের যে লোমহর্ষক মৃত্যু এবং বিভিন্ন রকমের উস্কানিমূলক অনেক কিছু অভ্যন্তর দেখছি এবং ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের অবশ্যই উচিত না বাংলাদেশ আভ্যন্তরীণ ব্যাপারে এই ধরনের তাদের অফিসিয়াল নোটিফিকেশন কিংবা সার্কুলেশন যেটার বিরুদ্ধে আমাদেরও পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জবাব দিয়েছে। তো ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই এই সামগ্রিক বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন প্লিজ আপনি আমি এটাকে সামারাইজ করতে পারি। আজকে সকালে পররাষ্ট্র উপদেষ্টা আশা দেখছেন বক্তব্য দিয়েছেন যে এটা রিয়েলিটি 5ই আগস্টের আগে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, আজকে আমাদের ভিন্ন ধরনের সম্পর্ক হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে উনি কিন্তু বলে দিয়েছেন যে এটাই হচ্ছে রিয়েলিটি। তো এটা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে 5ই আগস্টের আগে যে সরকারটা ছিলেন সেই সরকার আনফর্চুনেটলি ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশ থেকে, মানে সেটা তো সবচেয়ে বড় বিগেস্ট ডেমোক্রেসি থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছে কে? বাংলাদেশের আনফর্চুনেটলি সবচেয়ে যে ওয়ার্স ডিক্টেটর বা রুলার যাকে আমরা বলি, অনেকেই বলে, সেই কিন্তু পেয়েছে। এবং দিনের পর দিন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, কিন্তু অ্যাপ্রুভাল সবসময় এসেছে ভারতের কাছ থেকে। প্রশ্ন এসেছে যে গণতন্ত্রের যারা চর্চা করে তারা কী করে একটা অগণতান্ত্রিক সরকারকে তারা সমর্থন করে। তারপর দেখলাম যে 5ই আগস্ট সরকারের পাল্টে যাওয়ার পরই বিভিন্নভাবে ভারতের পত্রপত্রিকা এবং সরকারিভাবে এবং সরকারের সাথে জড়িত এমন ব্যক্তিরা এমন সমস্ত বক্তব্য দেওয়া শুরু করলো যেটা সরাসরি বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ। সবচেয়ে বড় কথা গুজব। আমাদের বিভিন্ন ইয়েতে বলছে, তথ্যে বলছে যে প্রতি 3টা নিউজের মধ্যে 2টাই বোধহয় গুজব হিসাবে আসছে। এর ফলে তারা বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা ক্রিয়েট করার জন্যে কি আলামত আপনি দেখতে পাচ্ছেন? এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে তাদের চাপের মধ্যে রেখে তাদের কাছে ফিরিয়ে আনা। এখানে আমি মনে করি অনেকগুলি বড় বড় কার্ড এখানে খেলা হচ্ছে এবং এটা শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ফাঁদে পা দিচ্ছে। বড় বড় পত্রিকাগুলি তাদের স্বার্থ সংরক্ষণ করছে এবং সবচেয়ে বড় কথা কি আমাদের যে সমস্যাটা হতে জাতিগতভাবে আমরা কিন্তু খুব উদাসীন,
খুব বড় বড় ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে উদাসীন, ছোট ব্যাপারে কিন্তু আমরা টক্কর ধরে ফেলি। এই যে একটা বড় ষড়যন্ত্র চলছে, আমি কখনো বিশ্বাস করি না যে ভারত থেকে সৈন্য এসে বাংলাদেশ নিয়ে যাবে, এটা আনথিঙ্ক, এটা কোনোদিন হবে না। কিন্তু তারা যেটা করবে, বিভিন্নভাবে চাপ দিয়ে, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ দিয়ে বাংলাদেশকে কিভাবে হাতের মুঠে রাখতে পারবে। মনে রাখতে হবে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই ক্ষেত্রে আপনি জনগণকে, বাংলাদেশকে আপনি ঐক্যবদ্ধ কিংবা তাদেরকে কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে চলা উচিত? বাংলাদেশের জনগণকে প্রথমত তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, এটাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। ধন্যবাদ ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই, আপনার কাছে আবারও আসবে আপনার চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। এই সংক্রান্ত ব্যাপারে আমরা অ্যাডভোকেট মুজাহিদের কাছে চলে যাই। যে মুজাহিদ ভাই যেটা বললেন যে এটা একটা কনস্পিরেসি হচ্ছে, যে 5th আগস্টের যে ফসল, সেই ফসলটা ঘরে উঠতে যাচ্ছে, সেই ফসলে যাতে ঘরে উঠতে না পারে সেটাকে যাতে ব্যর্থ করে দেয়া হয়, এই ধরনের একটা আলামত। এবং উনি বলছেন যে জনগণকে সতর্ক থাকা উচিত, সচেতন থাকা উচিত, আমাদের ইউনাইটেড থাকা উচিত, এটাকে মোকাবেলা করা উচিত। এই সংক্রান্ত আর আপনার কি মনে হয় যে এই সিচুয়েশনে আমাদের আসলে আর কি করণীয় আছে, এবং আপনি যদি একটু ডিটেলস বলেন। ধন্যবাদ কামরুল ভাই। আমরা যে জিনিসটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে আমরা যখন একটি নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বতঃস্ফূর্তভাবে, এটা কিন্তু জোরপূর্বক কোনো অভ্যুত্থান নয়, যে হাজার আমরা দেখছি যে মা বোনেরা থেকে ছোট বাচ্চারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে, একটা আনন্দ ঘন পরিবেশে কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে এবং পালিয়ে গিয়েছে, যেটা বাংলাদেশের, এবং বাংলাদেশ নয়, আমার মনে হয় যে পৃথিবীর অনেক ইতিহাস দেশেই কিন্তু এই ধরনের কোনো ঘটনা ভেরি রেয়ার। আমরা যদি ইতিহাস খুঁজে দেখা যাবে 5-10টা পাওয়া যাবে। সেখানে ন্যাক্কারজনকভাবে একটা ফ্যাসিস্ট সরকার, ফেইলার সরকার পালিয়ে গিয়েছে। কিন্তু পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে আসলে পৃথিবীর ইতিহাস একটি, জি পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেরেছি যে এই সরকার দেশের বাইরে থেকে, যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আগের প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, ইন্ডিয়াতে আছেন, ওখান থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আমরা গুঞ্জন পেয়েছি। আমরা ফোন কল, বিভিন্ন ধরনের টেলিফোন লিকড কল আমরা পেয়েছি, এবং সর্বশেষ যেটা হয়েছিল যে এবং ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও কিন্তু ট্রাম্পকে জড়িয়েও কিন্তু একটা ষড়যন্ত্র করার যেটা চেষ্টা চলেছে। তো সেই আমরা এটাকে একটা ধারাবাহিক পরিক্রমা বলতে পারি। বাংলাদেশের ইন্টারনেটে অনেক ঘটনাকে মেইন রাস্তায় নিয়ে আসা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং সর্বশেষ আমরা যেটা দেখি যে ক্রনোলজিক্যালি এবার একটা হত্যাও হয়েছে। সেটা কিন্তু একটা পরিক্রমারই একটা অংশ। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ দিতে যাই যে এখন যে আমাদের অন্তর্বর্তী সরকার আছে, তারা কিন্তু আমার মনে হচ্ছে তারা দে আর হ্যান্ডলিং দ্য ম্যাটার্স পজিটিভলি। এবং রেজা ভাই যে কথাটা বলেছে যে আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতি ইজ টোটালি ডিফারেন্ট নাও অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু কারো মুখাপেক্ষী না। ইন্ডিয়া আমাদের বিগ পাওয়ার হইতে পারে, কিন্তু উই আর অলসো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড উই নিড টু গ্রো আপ দ্যাট ওয়ে। আমরা যদি সবসময় মনে করি যে না, ইন্ডিয়া ইজ এ বিগ পাওয়ার, আমাদের নেইবারিং কান্ট্রি আমাদের দখল করে নিবে, আমরা সবসময় তাদের আন্ডারে থাকতে হবে, দ্যাট কুড নট বি হ্যাপেন এনিমোর। সেটা কিন্তু এখন যে বাংলাদেশের বিভিন্ন লেয়ারে যে জনগণ আছে, ইয়াং জেনারেশন থেকে শুরু করে এবং সিনিয়র সিটিজেন যারা আছে, তাদেরকেও জিনিসটা বুঝতে হবে যে ম্যাটার্স হ্যাজ বিন চেঞ্জড অ্যান্ড উই নিড টু, আমাদেরকে এটার সাথে আমাদের কমপ্লাই করতে হবে। এখন তাহলে মেসেজটা কি আপনার? এখন আমি দুইটা কথা বলবো। যে জিনিসটা হয়েছে ম্যাসিভলি, যেটা সবচেয়ে বাজে হয়েছে, যে আমার মনে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে প্রথম যে কলকাতা বাংলাদেশের যে হাই কমিশন, সেখানে কিন্তু অ্যাটাক হয়েছে, এবং তারা কিন্তু অলরেডি বর্ডারের মধ্যেই চলে এসেছে, সামহাউ সিকিউরিটিটা প্রটেক্ট করেছে। দিস ইজ অ্যানাদার সাইন যে একটা ইন্ডিয়া যে একটা উগ্রবাদী দল, একটা রাষ্ট্র, এবং সেখানে লোকজন যে সবকিছু কিন্তু উগ্রভাবে চিন্তা করে। কম্পারেটিভ আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এত কিছু হওয়ার পরও এই পর্যন্ত 5ই আগস্টের পরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু হয়নি। মৃত্যুর পরেও কিন্তু কোনো ধরনের দাঙ্গা কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু এভরিথিং পিসফুল। কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বলা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে হিন্দুরা নিরাপদ না, যারা আছে তারা বিভিন্ন উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য হচ্ছে যে এইটাকে আপনার যেটা জানেন যে যদি ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল কানেক্টটা আমরা জানি যে অনেক বেশি বাংলাদেশে, তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা মেসেজ দেওয়ার জন্য
যে বাংলাদেশে যে মাইনরিটি যারা আছে, হিন্দু কমিউনিটি বা আদার যারা আছে, দে আর নট এ সেফ এন্ড দে ওয়ান্ট ইন্টারন্যাশনাল একটা এম্বারাস করা। কিন্তু আমি আজকের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তী সরকার অত্যন্ত আমি অ্যাপ্রিসিয়েট করি দ্য ওয়ে দে হ্যান্ডেল দ্য ম্যাটার। আমার মনে হয় যে আমাদেরকে সবসময় পজিটিভলি কিন্তু ম্যাটারগুলো হ্যান্ডেল করতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র আসবে, সেই ষড়যন্ত্র কিন্তু এই বাংলাদেশের মানুষ এখন মোকাবেলা করার সাহস পেয়ে গেছে, আগে যেটা ছিল না। ফেসিজমের পতন হয়েছে, এখন আমরা কিন্তু একটি সবাই মিলে দেশটাকে আমরা কিন্তু। ধন্যবাদ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। এখন আমি ভাই আপনার কাছে আসবো, আমি ওই যে নিয়ে আসবো সিকিম, তারপর ওইসব নিয়ে আপনার কাছে আসবো। তার আগে এই সংক্রান্ত ব্যাপারে যেটা আমরা শুরু করেছি, এখন আমার যে আমাদের ব্যারিস্টার মহিদ খানে চলে যাবো। ব্যারিস্টার মহিদ খান, এই যে আমাদের অন্তর্বর্তী সরকারকে আনরেস্ট করার জন্যে এবং যে আমাদের যে সাম্প্রতিক যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে হারমোনির মধ্যে বাংলাদেশ আছে, চলছে সিন্স 5th of August, এইটাকে বিভিন্ন রকমের কালার করার জন্য, উস্কানি দেওয়ার জন্য, এবং এটা ভারত বিভিন্ন রকম করছে। তো কনস্টিটিউশন অনুযায়ী এই যে ধর্ম পালনের ক্ষেত্রে, রিলিজিয়ন প্রোটেকশনের ক্ষেত্রে এটা কি আছে, এবং আপনি স্বাভাবিকভাবে কি মনে করেন যে আমাদের দেশে যে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন কিংবা হিন্দু বলেন, এদের যে হারমোনি, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যেটা ওরা কালার করার চেষ্টা করছে? ধন্যবাদ আমাকে এটি সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি যে স্বাধীনতা রক্ষা করার থেকে, স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত দুরূহ একটি বিষয়। এবং আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হয় যে সেই দেশ সভ্যতার সর্বোচ্চ স্তরে অবস্থান করে যে দেশে সংখ্যালঘুদের যে স্বার্থ সুরক্ষিত করা হয় সংবিধানের মাধ্যমে। আমি বাংলাদেশের আইনের ছাত্র ছিলাম, বাংলাদেশের সংবিধানের ছাত্র ছিলাম। আমি বাংলাদেশ সংবিধানের ধারা 41 থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আইন, জনশৃঙ্খলা এবং নৈতিক সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। এর অর্থ হচ্ছে এই যে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ইসলাম ধর্মাবলম্বী অথবা অন্যান্য যারা এথনিক মাইনরিটি রয়েছে, তাদের সমান অধিকার রয়েছে। এবং বাংলাদেশের মৌলিক মানবাধিকারের যে অনুচ্ছেদগুলো রয়েছে, সেই অনুচ্ছেদের একটি অনুচ্ছেদ হচ্ছে এটি। এখন সেই যে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান এরা কিন্তু একই সাথে অবস্থান করে। আমরা কখনো দেখিনি যে ধর্মীয় দাঙ্গার কারণে বাংলাদেশে কোনো হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে, জবাই করা হয়েছে, যেটা আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাতে চাই যে ভারত কিন্তু আমাদের বাংলাদেশমুখী বিদেশি তা কিন্তু নয়। তবে ভারতে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে বাংলাদেশের প্রতি অবশ্যই সম্মানের দৃষ্টিতে তাকাতে হবে। কেননা আমাদের বাংলাদেশের পড়াশোনার যে নীতি এখন পরিবর্তন হয়ে গেছে, খুব সুন্দর করে আমাদের প্যানেলের 3 জন মেম্বার খুব সুন্দর করে বলেছেন সেই বিষয়টি। আমাদের কিন্তু শেখানো হয়েছিল জন্মের পর থেকে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, যে পাকিস্তান আমাদের চরম শত্রু একটি রাষ্ট্র। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন দেশ স্বাধীন হয়েছে, জাপানের পরম শত্রু ছিল আমেরিকা, USA, বাট এদের সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়েছে এবং এখন সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডশিপ এদের ভিতরে ডেভেলপ করেছে। কিন্তু আমাদের শেখানো হয়েছিল যে পাকিস্তান আমাদের শত্রু। এখন পাকিস্তানের সাথে যদি আমাদের বন্ধুত্ব ডেভেলপ করে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে, এবং সেখান থেকে পাকিস্তান থেকে যদি আমরা নিউক্লিয়ার ডিটারেন্ট যদি নিয়ে আসতে পারি, খালি আমাদের দরকার কয়েকটা মিসাইল এবং কয়েকটা ট্রাক দরকার, যেখানে মিসাইলগুলি আমাদের যাবে। এর অর্থ এই না যে আমরা ইন্ডিয়াকে অ্যাটাক করব, ডিটারেন্ট যে আমাদের কাছেই উইপন রয়েছে। এবং পাকিস্তান অলরেডি বাংলাদেশের যে বর্তমান যে পড়াশোনার নীতি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্ক গড়ে ওঠে, এটা কিন্তু এই নয় যে ভারত হিন্দু প্রধান দেশ, ভারতকে আমরা অ্যাটাক করব। বাংলাদেশ কিন্তু 91% জনগণ হচ্ছে বাংলাদেশের মুসলমান, তারা কিন্তু কখনোই ইন্ডিয়া যেটা কালার করার চেষ্টা করছে যে এদেশে হিন্দুরা সেভ না, এই ব্যাপারে আপনার একটু তাহলে গোড়ার দিকে যদি তাকিয়ে দেখি, 5ই আগস্টে মানে প্রাক্তন সরকার পতন হয়ে যাওয়ার পর বিভিন্ন হিন্দুদের স্থাপনার উপর কিন্তু হামলা হচ্ছিল, মন্দিরগুলোতে হামলা হচ্ছিল। যদি বাংলাদেশ আসলেই সাম্প্রদায়িকভাবে হিন্দুদেরকে এইভাবে অবহেলা করতো, তাহলে মাদ্রাসার ছাত্ররা জীবন বাজি নিয়ে রাতের বেলা দাঁড়িয়ে পাহারা দিত না। সুতরাং পাড়ায় করেছে। এগুলোকে ফোকাস করা দরকার এবং এই জন্য বাংলাদেশকে অ্যাজ এ মডেল অফ ডেমোক্রেসি বাংলাদেশকে উপাধি দেওয়া দরকার। তারা যে কালার করছে, এদের তাদের উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে আমাদের সরকার রয়েছে, সেই সরকার আমার মনে হচ্ছে সরকারের যে ব্যবস্থায় যাতে তারা ঠিকমতো পরিচালনা না করতে পারেন, সেক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে আসার জন্য। এবং
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে হেয় করার জন্য আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে কিন্তু খুব সুন্দর একটি ইতিহাস রয়েছে। 71-এর আগে আমাদের ইতিহাস রয়েছে, 71-এর পরের ইতিহাস রয়েছে। কখনই বাংলাদেশে হিন্দু মুসলিম এই যে দাঙ্গা এভাবে কিন্তু বেড়ে ওঠেনি। বাট যখন দেখেছি একটি পলিটিক্যাল পার্টি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে, তখনই কিন্তু এই হিন্দু মুসলিম দাঙ্গার একটি বিষয় আমরা দেখেছি। বাট আমি বর্তমান যে সরকার রয়েছে তাকে, এই সরকারের প্রধানদেরকে আমি এবং উপদেষ্টাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি খুব শক্ত হাতে এই বিষয়টিকে কন্ট্রোল করার জন্য। তাদেরকে অবশ্যই জিরো টলারেন্স গ্রহণ করতে হবে এবং যারাই এই অপকর্মের সাথে সম্পৃক্ত, এটা কিন্তু দেশদ্রোহিতার মতো অপরাধ। এবং দেশের বাইরে থেকে যদি কেউ দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকে, এবং সরকারের কিন্তু বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যারা ইনভেস্টিগেট করছে, যারা যদি ইনভেস্টিগেট করে যদি বের হয়ে আসে, এই যে ইসকন যে সংগঠনের কথা আপনি বললেন, তার যে নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যদি বের হয়ে আসে যে এই উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি বিনষ্ট করার একটি অপচেষ্টার সাথে সে সম্পৃক্ত, তাহলে সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কারণ একটি যদি এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয় তাহলে বাকি সমস্ত অপরাধ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আপনার মেসেজ কি? আমার মেসেজ হচ্ছে এই জিরো টলারেন্স, এবং যারাই এই সাম্প্রদায়িক সম্পত্তিকে উস্কে দেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে অপচেষ্টা করবে, তাদেরকে আইনের অধীনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান। এখন আমি চলে যাব আমাদের বটগাছ বলে খ্যাত, এবং উনি এই সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট রিসার্চ করে থাকেন। আমরা জানি যে সিকিমের কি অবস্থা হয়েছিল, এবং 6 দিনে আরেকটা যারা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল, ভারত তাদেরকে গ্রাস করে নিয়ে, এবং সেখানে ওদের ম্যাসাকার হয়েছিল, এবং সেখানে কিন্তু এই আপনার এই ধর্মীয় উন্মাদনার মাধ্যমে কিন্তু সেটাকে অঙ্গীভূত করা হয়। সেটা আর একটা এলাকা ইন্ডিয়ার ভিতরে। তো এই দুইটা উদাহরণ সহ এই বাংলাদেশের ব্যাপারে অনেকে চিন্তা করছে যে তারা এই ধরনের আনরেস্ট ক্রিয়েট করে, তাদের এই ধরনের কোনো উদ্দেশ্য আছে কিনা, যে বাংলাদেশকেও তারা কোনোভাবে আনরেস্ট করে বিভিন্ন রকমের অন্তর্বর্তী সরকারের ফেলিওর করে তারা এটাকে গ্রাস করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা ইন্ডিয়ার, এবং সেক্ষেত্রে আমাদের আসলে কি করণীয়, আপনি যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ কামরুল, তুমি আসলে এমন একটা টপিক এখানে সূত্রপাত করেছো, এটা নিয়ে আলোচনা ঘন্টার পর ঘন্টা চললেও কিন্তু শেষ হবে না। তো এখানে একটু বলার কিছু পিছনে একটু বোধহয় অনেক দর্শক, বিশেষ করে যারা নিউ জেনারেশন, তারা অনেক হয়তো হিস্টোরিক্যাল ফ্যাক্টগুলি তারা হয়তো জানেন না, সেটার কারণে এই সমস্যাগুলি হচ্ছে। মনে রাখতে হবে, যখন ভারতে ব্রিটিশরা চলে যাচ্ছেন, ভারত একটা বিশাল দেশ, এই বিশাল দেশে অনেকগুলি রাজ্য, অনেকগুলি অংশ সরাসরি ব্রিটিশ রাজের শাসনের অধীনে ছিল, এবং অনেকগুলি রাজ্য ছিল, অনেকগুলি অঞ্চল ছিল যেগুলি আমরা বলতাম প্রিন্সলি স্টেট। তারা কিন্তু একজন দেশীয় রাজা দ্বারা স্বায়ত্তশাসিত ছিল। ওই সময় এই ভারতবর্ষে 500-র উপরে কিন্তু প্রিন্সলি স্টেট ছিলেন। এই প্রিন্সলি স্টেটগুলির ভিতরে আমরা বড় হিসেবে জানতে পারি হায়দ্রাবাদ, যেটা বর্তমান অন্ধ্র, এবং তেলেঙ্গানা এই যে প্রদেশ, এটা ছিল হায়দ্রাবাদ নামে খ্যাত। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে এটা ছিল। যদি এটা মনে রাখতে হবে, আমরা যদি আরো আগে ফিরে যাই, লর্ড ডালহৌসির যে একটা নীতি ছিল যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের অধীনে কি ছিল, কারণ ইংরেজরা জানতো যে এত বড় দেশ তারা ওখানে এসে শাসন করতে পারবে না, সবসময় দেখতে হবে তারা কিন্তু আমাদের লোক দিয়ে তারা আমাদের দেশকে শাসন করে গিয়েছে, এবং তারা বিভিন্ন দেশীয় রাজ্যদেরকে সাম সর্ট অফ অটোনমি দিয়ে তারা কিন্তু রেখেছে। এখন দুটো যে বড় দেশীয় রাজ্য ছিল, একটা হচ্ছে কাশ্মীর, একটা হায়দ্রাবাদ। পার্থক্য ছিল এই হায়দ্রাবাদের রাজা ছিলেন মুসলিম, নিজাম, তাদের টাইটেল ছিল নিজাম, এবং কাশ্মীরের অধিকাংশ রাজা ছিলেন কিন্তু হিন্দু, ডোগরা, তারা হরি সিং ছিলেন রাজা, কিন্তু জনগণ ছিল মুসলমান। এখানে ভারতের এই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এটা যদি কেউ পড়ে থাকে তবে দেখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলা হয়েছিল যে কোন কোন জায়গা পাকিস্তানে যাবে, এটা বলা হয়েছিল। এবং খালি যাবে না, কিন্তু যেগুলো দেশীয় যে রাজ্যগুলো তাদের অপশন থাকবে, তারা ইচ্ছা করলে পাকিস্তান জয়েন করতে পারবে, ইচ্ছা করলে তারা ইন্ডিয়াতে জয়েন করতে পারবে। এখন এখানে নানা ধরনের বল প্রয়োগ করে, যেমন কাশ্মীরে সিকিমকে বলা হয়েছিল সিকিম ইউনিয়নে জয়েন করে না, এরা তো কেউ জয়েন করতে চায়, এই কেবল হায়দ্রাবাদ জয়েন করছে। হায়দ্রাবাদ তো জাতিসংঘে তারা প্রতিনিধি ছিল, তাদের ইন্ডিপেন্ডেন্ট, সেই হায়দ্রাবাদে তো তারা সৈন্য পাঠায় 6 দিনে তারা দখল করে নিল। এবং কাশ্মীরও তো তাই একই ঘটনা ঘটলো, কারণ কাশ্মীরের রাজাকে তারা দিল্লিতে নিয়ে এসে বলল, কাশ্মীরের রাজাকে দিল্লিতে নিয়ে এসে বলল যে তুমি
প্যাক্ট সাইন করলো, তখন সে একটা তার যেটাকে আমরা বলি যে ভারতে যোগদান করার জন্য করলো। এই যে ইতিহাস আপনি আমাদেরকে বললেন যে হায়দ্রাবাদের কথা বললেন যে 6 দিনের ভিতরে ব্রেকে আমাদেরকে যেতে হবে, তো এবং সিকিমের কথা যে 1975-এ সেটাও বিলুপ্ত হয়ে মানে বাংলাদেশের ব্যাপারে এই ধরনের কোন আলামতকে আপনি দেখতে পাচ্ছেন? আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশকে ঠিক ওভাবে গ্রাস করবে না, তারা যেটা করবে যে তাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের অধীনে নিয়ে যাবে। কেন নিবে এর পিছনে আমাদেরকে ব্রেকে যেতে হচ্ছে, এবং আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি এটা ভেরি ইন্টারেস্টিং, এবং আপনারা দেখছেন আমার সঙ্গে রয়েছেন ভেরি হাই প্রোফাইল এবং ভেরি নলেজিয়াস 3 জন ব্যারিস্টার সলিসিটর অ্যাডভোকেট, এবং আমরা কল নিচ্ছি এবং সেই সঙ্গে আমরা বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি, এবং যে আলোচনাগুলো করছি আমরা এটার কোনো পলিটিক্যাল মোটিভেশনের কারণে নয়, এটি মূলত আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের বাংলাদেশ আমাদের প্রাণ, আমার ভালোবাসার জায়গা, আমাদের জন্মস্থান, সেই কারণেই মূলত আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হায়দ্রাবাদ কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র ছিল, এবং সেখানে মূলত বিভিন্ন রকমের উস্কানিমূলক এবং বিভিন্ন রকমের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে পরবর্তীতে কিন্তু ভারত সেটাকে ম্যাসাকার করে এবং 6 দিনে সেখানে দখল করে এবং ইন্ডিয়ার ভিতরে এটাকে নিয়ে আসে। এবং আমরা সিকিমের ব্যাপারে জানেন 1975-এ এটাও একরকম একইভাবে হয়েছে, এবং এই সংক্রান্ত ব্যাপারে আমাদের বিজ্ঞ প্যানেলের বিজ্ঞ আমাদের ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাই কিন্তু আলোচনা করছিলেন, এবং এখানে আমাদের আলোচনা করার একটাই মাত্র যেটা এই ইতিহাসটা আমরা আনার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে এই 5th of August পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যারা 15 বছরের যে অপশাসনের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হলো, সেইটার যে ফসল 5th of August পরে যে এটা আমাদের ঘরে আসবে, সেইটা ঘরে যাতে না আসে সেইটারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন রকমের আলামত কিংবা বিভিন্ন রকমের উস্কানিমূলক বিষয়গুলো কিন্তু আমরা বাংলাদেশ অভ্যন্তরে দেখতে পাচ্ছি, এবং তারই একটা ইনস্ট্যান্স আমরা দেখেছি যে দিনে দুপুরে এই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং আমরা আশঙ্কা করছি যে এই ক্ষেত্রে ইন্ডিয়ার কোনো রকমের উস্কানিমূলক কোনো ব্যাপার আছে। এই নিয়ে আমরা আবারও আবু রেজা তুহিন ভাইয়ের কাছে চলে যাবো। একটা কল নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল ইসলাম, আমি বৃষ্টবন হইলাম। প্লিজ জি প্লিজ আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমার একটা প্রশ্ন, আমি আইএলআর অ্যাপ্লিকেশন করেছিলাম, বাজেট স্যার আমার জানাইছি যে আমার পাসপোর্ট দেওয়া লাগে প্রায় 2 মাস বাদে, তখন কতদিন লাগবো এটা জানাইতে আবার? আমি অ্যাডভোকেট মুজাহিদের কাছে চলে যাচ্ছি, যে উনি আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওনার পাসপোর্ট চেয়েছেন এবং উনি জানতে চাচ্ছেন যে টাইম স্কেলটা কত দিনের ভিতরে ডিসিশনটা পাবেন। জি ধন্যবাদ কলার। আপনি যদি আমাদের প্রোগ্রামের সাথে প্রথম থেকে থাকেন, আমরা অলরেডি আইএলআর সংক্রান্ত আরো 2টা প্রশ্নের জবাব দিয়েছি। সেটা হচ্ছে যেহেতু আপনার পাসপোর্টটা চেয়েছে, আমরা আশা করতে পারি যে আপনার হয়তো ইমিডিয়েটলি হয়তো ডিসিশনটা পাবেন, বাট এটা আমাদের বিজ্ঞ সিনিয়র রেজা ভাই যেটা বলেছেন যে হোম অফিসে যে এখন যে একটা বেহাল অবস্থা, সেখানে আপনার 6 মাসও লাগতে পারে অথবা বেশিও লাগতে পারে। তো এই ব্যাপারে আসলে স্পেসিফিকলি কোনো টাইম ফ্রেম দেওয়া যেতে পারে না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজে অথবা আপনার যদি লয়ার থাকে তার মাধ্যমে ওর সাথে কিপ কন্ট্যাক্ট রাখতে পারেন, কমিউনিকেশন রাখতে পারেন, দেন দে উইল আপডেট ইউ। ধন্যবাদ মুজাহিদ, খুব কনসাইজ এবং শর্টলি চমৎকার করে আনসার দিয়েছেন। তার মানে আমাদের বিজ্ঞ প্যানেল বলতে চাচ্ছেন যে আপনার লয়ারের মাধ্যমে আপনি চেজ আপ করে হয়তো ডিসিশনটা তাড়াতাড়ি। আর টাইমের ব্যাপারটা হচ্ছে যে ব্যাকলগের কারণে এমন অবস্থা দাঁড়িয়েছে, যেটা আমাদের আবু রেজা তুহিন ভাই বলেছেন, মুজাহিদ বলেছেন এবং আমাদের ব্যারিস্টার মুহিত খান বলেছেন যে হোম অফিস একটা অল ওভার দ্য প্লেস, সেখানে ডিসিপ্লিন আসলে খুবই কম এবং ম্যানেজমেন্টের দিক থেকে খুবই খারাপ অবস্থা। অতএব আপনার আসলে ডিসিশনটা তাদেরকে তাগাদা দিয়ে চেজ আপ করে আসলে নিয়ে আসতে হবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম
যে এখন আমরা একটু অন্য বিষয়ে চলে যাই। সেটা যে আমরা জানি 5th আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আসার পরে এরা চেষ্টা করছে বিভিন্ন রকমের সংস্কার করার জন্য, এবং এটি নিয়ে তারা সংবিধান সংক্রান্ত ব্যাপারে কিংবা অন্যান্য যে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে এবং বিভিন্ন রকমের কিন্তু তারা প্রজেক্ট তারা হাতে নিয়েছে। এখন এই ব্যাপারে অনেকে বলতে চাচ্ছে যে এরা অন্তর্বর্তীকালীন সরকার, এরা আসলে একটা ইলেকশন দেওয়া উচিত, এদের এত বেশি সংস্কারে যাওয়া উচিত না, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে আমার বিজ্ঞ প্যানেলের কাছ থেকে সবাই সংক্ষিপ্তভাবে এই প্রশ্নটার উত্তর আমি তাদের কাছ থেকে চাই। এই যে 15 বছরে যে একটা অপশাসন ছিল, একটা ফ্যাসিড গভর্নমেন্ট ছিল এবং 3টা ইলেকশন হয়েছে যেটা ভেরি ডিসপুটেড এবং জনগণ তাদের ভোটের রাইট এক্সারসাইজ করতে পারে নাই। তো এই যে 5th আগস্টের পরে যারা আছে তারা বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, বিভিন্ন রকমের ইনডিসিপ্লিনের মুখোমুখি হচ্ছে, উস্কানির মুখোমুখি হচ্ছে, বিশেষ করে আমাদের যে নেইবার কান্ট্রি আছে ইন্ডিয়ার কাছ থেকে। তো এই সিচুয়েশনে মূলত এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতি আমরা কি আমরা বলতে পারি কিংবা কতটুকু এক্সপেকটেশন, মুহিত খানের কাছ থেকে শুরু করি। আপনি যদি সংক্ষেপে বলেন যে আপনি আসলে তাদের কাছ থেকে কি চান, কি করণীয় উচিত এবং তারা কেমন করছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে উত্তর দিতে চাচ্ছি। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, ওই গ্রন্থে আমরা একটি দৃশ্য দেখেছি যেখানে একজন কর্পোরাল, খুব মর্মান্তিক দৃশ্য, তিনি যুদ্ধের ময়দানে উনি যুদ্ধ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলেন এবং ওনার হাত ডান দিকে যাচ্ছে যে দেশকে স্বাধীন করবেন সেই শক্তি নিয়ে। হঠাৎ করে দৃশ্যটা খুব মর্মান্তিক, একটি বোমা এসে গোলার কামানের গোলা এসে তার মস্তিষ্ক থেকে মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। বাট ওই যে দেশকে স্বাধীন করবে এই শক্তি নিয়ে যাচ্ছিল, এক পা মস্তিষ্ক পড়ে গিয়েছে, তারপর আরেক পা গিয়েছে সে সামনে গিয়ে ঠাস করে পড়ে গিয়েছে। আমাদের দেশের ভিতরে এখন সেই ধরনের নেতৃত্ব নিয়ে আসতে হবে। আমি কথা বলতে গিয়ে আমার গায়েলম দাঁড়িয়ে যাচ্ছে। দেশপ্রেমিক নেতৃত্ব নিয়ে আসতে হবে। মুখে যতই কথা বলতে কেন, যতই আপনার প্ল্যানিং আসুক না কেন, বাট একটি গ্রুপকে দাঁড় করে ফেলতে হবে যারা হবে ভবিষ্যতের লিডার। আর অতীতের যে সমস্ত নেতৃত্ব আমরা দেখেছি যারা দেশের সাথে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা গিয়ে দেশের সাথে দেশদ্রোহিতা করেছে, আমাদের অর্থ বাইরে পাচার করেছে এবং যে কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছে। এই ধরনের নন যারা ক্রিমিনাল, আমি দুঃখিত এভাবে বলার জন্য, তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে অনেকগুলো সংস্কারের কথা বলছে, সংস্কার করতে চাচ্ছে, জি, তো এই সংস্কার করে কি ইলেকশন দেওয়া উচিত নাকি অবশ্যই ইলেকশনে? নো, তাদেরকে সংস্কার করে তারপর ইলেকশন দিতে হবে। আমরা অতীতে আমরা বিল অফ রাইটস দেখেছি, আমরা ম্যাগনা কার্টা দেখেছি, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দেখেছি। বিষয়টা কি ছিল? ফ্যাসিস্টের কথা বলছে আপনি। ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে রিপাবলিকান গভর্নমেন্ট তৈরি করার জন্য। এই কারণে অবশ্যই তাদেরকে 5 বছর ক্ষমতা থাকতে হবে, যাচাই বাছাই করে যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে, আনার পরে দেশকে সামনে এগিয়ে যেতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের আগে সংস্কার করা উচিত, সংস্কার না করে যদি ইলেকশন দেওয়া হয় তাহলে তো আগের মতো আবার অবস্থা, দক্ষ যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে। তারপর তো আমি এবার চলে যাচ্ছি আবার তুহিন ভাইয়ের কাছে। তুহিন ভাই, এই যে অনেকে বলছে যে এনারা অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, এদের বাচ্চা ছেলেপেলেদেরকে উপদেষ্টা করা হয়েছে এবং তারা এই মুহূর্তে মূলত ট্যাকেল দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমালোচনা করছে। এখন দেখেন, একটা 15 বছরে একটা অপশাসনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা কিন্তু আসতে বাধ্য হয়েছে এবং এটা জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এবং ছাত্র জনতার আন্দোলনে যে অভ্যুত্থান হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো তারা কেমন করছে, কি করা উচিত এবং যে সংস্কার নাকি নির্বাচন আগে, আপনার কি মতামত? দেখো কামরুল, এই যে বিষয় নিয়ে একটু আগে মুহিত খানও বললো, কি বলে মুজাহিদও বললো, জিনিসটা এটাকে মনে রাখতে হবে। আমাদের প্রত্যাশা কি? মানুষের সবাই চায় মোটামুটিভাবে, মানুষের প্রত্যাশা সবচেয়ে বড় জিনিসটা কি, মানুষ একটা এক্সপেকটেশন নিয়ে বাঁচতে চায় এবং সেই এক্সপেকটেশন, ধরো যশোরে যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, তোমার আমার কি যে আসবে, কিন্তু যশোরে বিশ্ববিদ্যালয় হয়েছে এটাই কিন্তু আমাদের মনে শান্তি দেবে। আজকে বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ জিতলো, তোমার আমার কি ব্যক্তিগত হলে কি হবে, আমরা কে কোনটা ট্রফি পাবো, কিন্তু ওই যে শান্তি, আমরা একটা এক্সপেকটেশন নিয়ে, আমরা একটা ভালো ফিলিংস নিয়ে আমরা বাঁচতে চাই। তো বাংলাদেশের মানুষের আশা কিন্তু, চাহিদা এবং আশা কিন্তু খুবই কম।
এত কমে যেখানে মানুষ স্যাটিসফাইড হয় সেটাকে কিন্তু আমরা বিগত বছর দিতে পারিনি। কিন্তু আমি খুব খুশি হয়েছি কি কারণে, এই যে তরুণ নেতৃত্বরা তারা যে সমস্ত কথাগুলো বলছে এত ম্যাচিওর, যেটা আমরা একজন বিজ্ঞ 70-80 বছরের রাজনীতিবিদদের মুখ দিয়ে আমরা কথা বলতে শুনিনি। যেমন স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি মূল্যায়ন হওয়া উচিত, যে কথা 50 বছরেও মানুষ মুখে সাহস করে বলতে পারেনি, সে কথা দেখছি তরুণরা বলে দিচ্ছে। আমাদের বলছি এরা পড়াশোনা করা জানা না, তারা তো সব ক্ষেত্রে তারা ওয়াকিবহাল। 72-এ কি হয়েছে, 75-এ কি হয়েছে, 80-তে কি হয়েছে, আমাদের তারা যারা আজকে এই সামনে এগোচ্ছে তারা কিন্তু সবই জানে। ফলে এই যে তরুণ নেতৃত্বের উপরে আমার কিন্তু আস্থা আছে। আচ্ছা, এবং এই তরুণ নেতৃত্ব তারা যেটা বুঝতে পেরেছে, এবং সবচেয়ে বড় কথা কি তারা ঠোঁট কাটা, তারা মুখ ফুসে বলে দিচ্ছে। এবং বলে দেওয়ার মতো জিনিসটা যেটা তুমি বললে, রাজনৈতিক দলগুলোর ভিতরে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 5ই আগস্টের ঘটনা ঘটে গেল, আমাদের সবার ভিতরে একটা পরিবর্তন, রেমিটেন্স বেড়ে গেছে। এখানে আলতাবালি পার্কে সকালবেলায় আমি ভোরে টেলিভিশন থেকে কল পেলাম, তখনই দৌড়ে গেলাম টেলিভিশন, আবার আলতাবালি পার্কে ছিলাম অনেক রাত পর্যন্ত। এই যে মানুষের ঢল নেমে গেল, লোকে কাজ শেষ করে বাচ্চা টাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে আলতাবালি পার্কে আসছে, কেন? বিরাট একটা সমর্থন। এই যে বিরাট একটা সবার কাছে মনে হচ্ছে এখন কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার। কিন্তু কাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো পরিবর্তন নাই। এক হচ্ছে আওয়ামী লীগ এবং অন্যান্য বৃহত্তর দল। আমি এবার দুঃখের সাথে বলবো যে বিএনপির ভিতরেও আমি কোনো পরিবর্তন দেখছি না। তারা অনুসরণ করার চেষ্টা করছে আওয়ামী লীগ কি করেছে, দুটো ইলেকশন দাও, লুটপাট করে আমাদেরকে খেতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে সংস্কার আগে হতে হবে। সংস্কার শুধুমাত্র প্রতিষ্ঠান নয়, রাজনৈতিক দলগুলোর আমরা সমালোচনা চাই। এখন আমি চলে যাব অ্যাডভোকেট মোজাহিদ ইসলামের কাছে। বিএনপির ব্যাপারে ভাই একটু বললেন যে তারা কিন্তু একটি জনপ্রিয় এবং একটি সবথেকে বড় দল। তাদের অনেক বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা সমালোচনা হচ্ছে যে তাদের ভূমিকাগুলো কী, এবং তারা অনেক সময় বলতে চাচ্ছে যে চুপ্পুর পদত্যাগের ব্যাপারে তারা সরাসরি বলছে আমি চাই না, আমরা চাই না। তারপরে তারা পরবর্তীতে এসে বলছে যে এক ধরনের তারা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে, ইন স্টেট অফ পেট্রিয়টিক কিংবা মানে ইলেকশন চাই, ক্ষমতায় যেতে চায়, এই ধরনের একটা আকাঙ্ক্ষা মানে ধারণা করা হচ্ছে তাদের অ্যাক্টিভিটিসের কারণে। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপির কি ভূমিকা রাখা উচিত এই মুহূর্তে, এবং সংস্কার আগে নাকি নির্বাচন আগে? ধন্যবাদ কামরুল ভাই। আমি রেজা ভাইয়ের সাথে একমত। আমি একটু টাইম নেব, দুইটা পার্ট। একটা হচ্ছে সংস্কারটা কেন আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই হিস্টোরিক্যালি এই যে মোমেন্টামটা, এই টাইমটা মাইট বি আগামী 100 বছর আর কখনো আসবে না, আমরা হয়তো দেখবো না, নেক্সট জেনারেশন না দেখতে পারি। সুতরাং আমাদেরকে এই যে একটা ইন্টারিম টাইম আছে যেখানে আমরা ডেফিনেটলি আমরা বলতে পারি মোরাললেস যে নিউট্রাল গভর্নমেন্ট। অবশ্যই সামনে যে গভর্নমেন্ট আসবে সেটা ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট হবে। পলিটিক্যাল গভর্নমেন্টের কি হয় যে কিছু লিমিটেশন থাকে, তাদের নেতা কর্মীদের চাওয়া পাওয়া থাকে, তাদের নিজস্ব টার্মস কন্ডিশন থাকে, তাদের নীতিমালা থাকে, সেটার বাইরে তারা চাইলেও কিন্তু যেতে পারে না। আমরা বিভিন্ন এই দেশেও আমরা যেটা দেখি এবং আমেরিকাও তো যেটা দেখি যে whenever it is a political party they have to do some of their mandates. সুতরাং আমরা এখন যে একটা সুযোগ পেয়েছি হিস্টোরিক্যালি, দলমত নির্বিশেষে, আবার রেজা ভাই যেটা বলছে, আপনি যেটা বলছেন, কিছু বড় বড় পলিটিক্যাল পার্টি আমার বাংলাদেশে যারা আছে তারা এভরিডে পুশ করছে ইলেকশন চাই, তারা কিন্তু রিফর্মের কথা বেশি বলছেন। দ্যাট দিস ইজ দ্য রিয়ালিটি। সুতরাং আমরা এই সুযোগটা পেয়েছি, আমাদেরকে, যেমন আমি ডক্টর ইউনূসকে স্যালুট জানাই এই জন্য, উনি কিন্তু অত্যন্ত সৎভাবে আমার মনে হয় এবং সাহসের সহিত বলছেন যে অবশ্যই আমরা ইলেকশন দিব, বাট সেটা হচ্ছে সংস্কারের পরে। এখন আপনি সংস্কারটা দেখেন যে সংস্কারটা আমরা কি চাই, যে ঠিক আছে সংবিধান একটা সেন্সিটিভ বিষয়, সংবিধানের অনেক মৌলিক বিষয় সংস্কার করতে গেলে আসলে একটা পলিসি আছে, রেগুলেশন আছে, সেটা মেনটেন করতে হয়। কিন্তু যেগুলা করা যায় সেগুলো তো আমরা এখন করতে পারি। ইলেকশন কমিশনে আমরা একটা সংশোধন করতে পারি যেখানে আমরা আসলে নিউট্রাল একটা ইলেকশন দেওয়া যেতে পারে। আমাদের জুডিশিয়ারিতেও আমরা কিন্তু সংস্কার করতে পারি, যে সংস্কারগুলো একদম আমরা যদি বলি রুট লেভেল পর্যন্ত, যেমন জনগণের সাধারণ ভোটে ওইটাকে সংস্কার করতে হবে, ইয়েস নোতে হা না, ওইসব বাইরে কিন্তু আমরা এই যে একটা সুযোগ আছে, হোয়াই নট উই আর টেকিং ইট। আমরা আপনারা যারা অনেকে পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল পার্টির উদ্রে থেকে ভাইয়া যেটা বলে যে একটা প্যাট্রিয়টিজম কিন্তু এখনই রিফ্লেক্ট করতে হবে, এটা কিন্তু সবসময় আসবে না। সুতরাং
বিএনপি যে কথাটা বলছে যে নির্বাচন চাই, জামাত ইসলাম সহ আরো বড় দলরা, হ্যাঁ নির্বাচন অলওয়েজ উইল বি দেয়ার, কিন্তু সেই ক্ষেত্রটা তো তৈরি করতে হবে, ফিল্ড লেভেলটা তৈরি করতে হবে এখানে, এই ক্ষেত্রে এবং বড় বড় দলগুলোতে কোঅপারেট করতে হবে। আমরা যেটা দেখছি, যদি আমরা একটু বিক্ষিপ্তভাবে দেখি যে এই সরকারকে কিন্তু অনেকে অনেকভাবে সাপোর্ট দিচ্ছে না, যেটা অত্যন্ত দুঃখজনক। সাপোর্ট না দিলে কি হবে, যে আমরা বাহিরের যেই পাওয়ারটা আমরা দেখছি যে অনেকে ইন্ধন যোগাচ্ছে, ষড়যন্ত্র করছে, তারা কিন্তু পরবর্তীকালে যারা এখন সাপোর্ট দিচ্ছে না তারাও কিন্তু ভিকটিম হবে, যেটা হিস্টোরিক্যাল হচ্ছে। এবং তাদেরকে এই বিষয়টা নিয়েও অ্যাওয়ার্ড থাকতে হবে। বিএনপি কে এজ এ বড় দল হিসেবে আমার মনে হচ্ছে যে পজিটিভ রোল প্লে করতে হবে, যে যে জায়গায় সংস্কার দরকার সেই জায়গায় সংস্কারের জন্য তাদের যতটুকু সহযোগিতা সেই সহযোগিতা করতে হবে, নির্বাচনের ফিল্ড লেভেল ক্রিয়েট করতে হবে। তা নাহলে হ্যাঁ, আপনার সঙ্গে আমি একটু অ্যাড করি, তার মানে যদি সংস্কার না করে স্টেটে যদি নির্বাচনে যাওয়া হয় তাহলে কিন্তু ওই ম্যাচই থেকে যাচ্ছে। তো ম্যাচ যদি ক্লিয়ার, 15 বছরের জঞ্জাল যদি আমি ক্লিয়ার না করে স্টেটে যদি যায় এবং পরবর্তীতে ওই জঞ্জাল যদি থেকে যায়, তাহলে বিএনপি কি তারা কি খুব শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবে? আমাদের কিন্তু একটা লেগেসি আছে। এই যে আমরা যেটা বলছি যে 15 বা 2000 মানুষ মারা গেছে, তারা কি জন্য মারা গেছে? তারা তো নেক্সট ইলেকশনের জন্য আসলে মারা যায় না। তারা চাইছে দেশে একটা ওভারঅল একটা রিফর্ম, সংস্কার হোক, একটা রিফর্ম হবে, একটা কল্যাণমূলক একটা রাষ্ট্র, একটা জনগণের দেশের সম্পদ লুট করে দেশের বাইরে না যায়, ইন্টারেস্ট থাকবে, যেখানে মানুষের উপকার হবে সবার। যে আগের ফেসিজমের কি প্রবলেমটা ছিল, তারা তো একটা রাষ্ট্র, কিন্তু তারা কি হচ্ছে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে, যে জিনিসটা আর কখনোই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সকল পলিটিক্যাল পার্টি কিন্তু সহমত হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম। যেটা একজন সমন্বয়ক বলেছিলেন যে এত লোক কিন্তু একটা নির্দিষ্ট দলকে ক্ষমতা আনার জন্য মানুষ রক্ত দেয়নি, এই কথা মনে রাখতে হবে। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, কিছু কিছু রাজনীতি দল মনে করছে তাদেরকেই ক্ষমতায় আনার জন্য এই আন্দোলন, এটা কিন্তু এটা রং। হ্যাঁ, এটাই তাদের এটা বললাম যে এই রাজনৈতিক দলের বিন্দুমাত্র শিক্ষা তারা নেয়নি এত বড় আন্দোলন থেকে। ধন্যবাদ তুহিন ভাই। আমি কিন্তু প্যানেলের সঙ্গে একমত যে জঞ্জাল যদি ক্লিয়ার না করে, রাস্তাটা যদি মসৃণ না হয়, তাহলে ইলেকশন দিয়ে ওই জঞ্জালে থেকে যাচ্ছে। তাহলে যেই ক্ষমতায় আসুক তারা কিভাবে জঞ্জালের ভিতর দিয়ে এই দেশ চালাবে? রিফর্ম, সংস্কার প্রথমে হতে হবে, ক্লিন হতে হবে, তারপরে এর জন্য যদি সময় লাগে তাদেরকে সহযোগিতা করা। তারা তো আর কোনো পলিটিক্যাল কোনো অ্যাচিভমেন্টে যাচ্ছে না, তাদের তো কোনো চাওয়া পাওয়া নাই, প্লাস তারা তো কোনো পলিটিক্যাল দলও না, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার। তারা এখানে আসছে সংস্কার করে দিয়ে, মানুষের যে ভোটের রাইট আছে সেটাকে গ্রান্টেড করে দিয়ে, অন্যান্য যে বিষয়গুলো আছে, যে মানি যেগুলো সম্পদ লুটে চলে গেছে, যাতে এগুলো না হয়, ব্যাংকগুলো যাতে সেফ হয়, এবং যে করাপশন আছে সেখানে বেরিয়ে আসা, এইগুলোর জন্যই মূলত আসলে এই 5th আগস্টের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটাই তো। সেই অবজেক্টকে আমাদের আসলে সামনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নট দ্যাট আমি বড় দল আছে, অমুক দল আছে, জোট করে আমরা ক্ষমতায় চলে যাব। আমি কি ছোট করে প্লিজ আপনি এর সঙ্গে আপনি চমৎকার করে সংস্কারের কথা বলেছেন, ভাইয়ের কথা বলেছেন, সংস্কারের কথা, এবং আমাদের যে ভাই শ্রদ্ধেয় উনি বলেছেন। তো কোন জায়গাগুলোতে সংস্কার হতে হবে? ভোটের অধিকার করলে কি সংস্কার হয়ে গেল? তা কিন্তু না। সেপারেশন অফ পাওয়ার এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলে একটি কনসেপ্ট রয়েছে। তার মানে কি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, সমাজের প্রত্যেকটা একটি রাষ্ট্রের যে ভিত্তির, যে 3টে ভিত্তি, মানে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা, প্রত্যেকটি ব্যবস্থা যেভাবে আমাদের দুর্নীতি ঢুকে গেছে সেই জায়গাগুলোতে আঘাত করতে হবে এবং দুর্নীতি মুক্ত করতে হবে। এবং আপনি ভোটের অধিকার দিয়ে দিলেন, বাট দুর্নীতিযুক্ত জায়গাগুলোতে দুর্নীতি রেখে দিলেন, হবে না। সুতরাং যে কারণে বলেছিলাম, যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে প্রত্যেকটি জায়গাতে, তাহলে কিন্তু সংস্কারের সুফল আমরা ভোগ করব। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা মনে একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা খুব 2 লাইন করে আমাদের পার্সোনাল যে পারফরমেন্স আছে সেইগুলোর ভিতরে আমরা চলে যাব। তো আমরা আমাদের এখনো বেশ সময় আছে, আমরা আরো ডিসকাশন করব। তবে আমাদের পার্সোনাল যে পারফরমেন্স, আমরা 2 লাইন করে কবিতা কিংবা গান আমরা উপর দিই। আমরা লয়ার হতে পারি, আমরা লয়ের যে সব কঠিন কঠিন শব্দ এগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে থাকি, কিংবা এইগুলো আমরা সবসময় আমাদের মাথায় থাকে। এর বাইরে কিন্তু আমরা একজন মানুষ, একজন বাবা, একজন হাজব্যান্ড এবং একজন ফ্যামিলি ম্যান। এবং এছাড়াও আমাদের কবিতা ভালো লাগে, আমাদের গান ভালো লাগে, আমাদের বাংলাদেশ ভালো লাগে। তো আমরা অনেকে গান পছন্দ করি কিংবা গান গেয়ে থাকি। আমরা সেইভাবে
প্রফেশনাল সিঙ্গার না কিংবা সেরকম প্রফেশনাল রিসাইটার না, কিন্তু আমরা এগুলো ভালোবাসি। তো এখনো আমরা চলে যাবো আমাদের আবরেজা তুহিন ভাই। আমি জানি যে আপনার নজরুল গীতির উপর আপনার একটা বিশাল একটা দুর্বলতা রয়ে গেছে, এবং যখনই কোনো আমাদের এই প্রোগ্রাম হয় তখনই আপনি নজরুল গীতির আপনি গেয়ে থাকেন। আমাদের সেই বিদ্রোহী কবি, এবং ওনার সম্পর্কে আলোচনা করতে আমার মনে হয় 2-3টে প্রোগ্রাম আমাদের আবার করতে হবে। তো আপনি যদি সেই হাম নাচ, যেটা উনি অসংখ্য গান বোধহয় ইসলামিক গান করেছেন, এবং সেগুলো শুনলে আমাদের হৃদয়টা কিন্তু জুড়ে যায়। যদি আপনি আমাদের হৃদয় জোড়ানোর জন্য যদি কিছু করেন প্লিজ। তুমি কি চাচ্ছ একটা ইসলামিক গান গাইবো নাকি? প্লিজ, কাজী নজরুল ইসলামের ইসলামিক গান প্লিজ। অনেক দিন কিন্তু মানে খালি গলাও গাই না, তবে চেষ্টা করব যদি একটু। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমাদের আবরেজা তুহিন ভাই কিন্তু ছোটবেলা থেকে উনি গান গাইতেন, এবং ওনার অসংখ্য গান ওনার মেমোরিতে আছে। যদি বা বয়স দেখে বোঝা যায় না, মনে হয় ইয়াঙ্গার, কিন্তু ওনার বয়স আছে, কিন্তু বয়স নেই ওনার, বয়স নেই। আচ্ছা, বয়স নেই, ওনার বয়স হয় নাই, কিন্তু ওনার মেমোরি এখনো কিন্তু অনেক অনেক গান ডিস্কে আছে। তা আপনার ডিস্ক থেকে প্লিজ কিছু আমাদেরকে শোনা। আমি একটু অ্যাড করছি। গত অনুষ্ঠানের পর আমার প্রিয়তম স্ত্রী বলছিলেন আপনার কথা, আমার আবরেজা ভাইয়ের কথা, উনি দেখতে এত ইয়াং লাগে কেন? আমি বললাম মন থেকে সুন্দর, প্রাণ থেকে সুন্দর, তাই উনি এত ইয়াং। বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়া মুহাম্মদ বেহেশতে হতে খোদাকে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে, এই দুনিয়ার দুঃখ হতে এবার আমায় নাজাত দাও, ইয়া মুহাম্মদ বেহেশতে হতে খোদাকে পাওয়ার পথ দেখাও। ধন্যবাদ। কেমন হলো? এক্সেলেন্ট, অসাধারণ। মন ছুঁয়ে যায়। মুহিত খান জি, মন ছুঁয়ে গেছে আমার। মুজাহিদ, ওয়ান মোর। অলওয়েজ। তবে নেক্সট প্রোগ্রামের জন্য আরো আমরা শুনবো, কারণ আজকে আমাদের সময় শেষ হয়ে আসছে, তা নাহলে হয়তো আমরা শেষ হইল না শেষ আজকে। তো আমরা চলে যাই আমাদের কনিষ্ঠ ছোট ভাই মুজাহিদের ভরাট গলা আমরা সবাই পছন্দ করি, তো তার গানে চলে যায়। আর আমাদের যে সুপারহিট হিরো, হিরোরা তো শেষে গান গায়, তাই না? হিরো পরে আসবে। তো মুজাহিদ প্লিজ। আমি বরাবর মতো সময় উপযোগী নজরুলের যে পল্লবীর একটু সংকল্প থেকে একটু আবৃত্তি করার চেষ্টা করব। মাশাআল্লাহ। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর বল উন্নত মম শির। বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারাচারী, ভুলকে দুলকে গোলক বেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্বরিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ, রাজ টিকাদিত্য জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত মম শির, বলবীর বল উন্নত মম শির। ধন্যবাদ। ধন্যবাদ। ভরাট কণ্ঠে আমাদের কাছে মনে হচ্ছিল আমরা বোধহয় সবুজ এখানে আসলেই চলে এসেছে, আসলে ঠিক না? সেই রূপ ধারণ করে শেষ আজকে আমাদের মাঝে। এবার আমরা জানি অনলি অ্যান্ড অনলি ওয়ান, সে কে? মুজাহিদ কে সে? হুশিয়ার, না বললে সাবধান। এটা সিক্রেসি চলে যাবে, আমরা দেখি। একবারে আমরা শুনে ফেলি। আমি খুবই ক্ষুদ্র, বাট আমার মনে কষ্ট নিয়ে আজকে এসেছে যেভাবে আমাদের বাংলাদেশের মুসলমানকে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে, তার উদ্দেশ্যে এটি নিবেদন করছি আমি। ধন্যবাদ আমাকে এই স্কোপ দেওয়ার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা আমি কিরকম ভাবে বেঁচে আছি। এটা ঠিক আছে। আমি কিরকম ভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ, এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধেবেলায় আমার বুকের মধ্যে হাওয়া গেড়ে ওঠে, হৃদয় কি অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে
স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে, ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফু দিয়ে উড়েছি দৃশ্যলোক, খামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, আমি এরকম ভাবে বেঁচে আছি। ধন্যবাদ ভাই। ও, যে ইমোশন ছিল, যে উঠানামা ছিল, আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় কামরুল ইসলাম মঞ্জু, যে বাংলাদেশ ও 1.5 মিনিট আছে, তো আমাকে আমি ধার করেছি আপনার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, এবং তোমার আমাকে প্রোডিউসার মশাই বলছে আর মাত্র 1 মিনিট আছে আমার পক্ষ থেকে। আমি ছোট্ট করে একটা গান। জি অবশ্যই। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের এই অন্তরে আমার ভিতরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, আছো হৃদয় জুড়ে। দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মধ্যে আসবো, এবং আজকে আমি ছিলাম, এর পরবর্তীতে অন্য আরেকজন আসবেন। আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করছি, এবং আমরা আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম